ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যেটা আর কি আলোচনা করব সেটা অর্গানোমেটালিক কেমিস্ট্রির আর কি জাইস সল্ট। তাহলে দেখো, জাইস সল্ট হচ্ছে কি একটা বেসিক্যালি অ্যালকিন কমপ্লেক্স। অ্যালকিন কমপ্লেক্স কার সাথে কার মধ্যে? যে হচ্ছে কি একটা আমার ইথিলিন বা অলিভিনিক কম্পাউন্ড রয়েছে এবং তার সাথে একটা মেটালের আর কি আমার অ্যালকিন কমপ্লেক্স আর কি হয়। এবারে 1827 সালের থেকেই আমাদের এইরকম কমপ্লেক্সগুলো আর কি নোন ছিল, কিন্তু ওর যে প্রপার্টি, স্ট্রাকচার বা আরো যা আর কি মানে তোমার স্ট্রাকচারাল ফিচার্স, স্ট্রাকচার প্রপার্টি, রিলেশনশিপ প্রপার্টি, সেগুলো কিন্তু মিড অফ দ্য 19th সেঞ্চুরি একদম আনএক্সপ্লোরই ছিল বলা যেতে পারে। এবারে তারপরে 19th সেঞ্চুরি পরে পরে আর কি বিভিন্ন রকম আর কি আরো নতুন নতুন সব সল্ট আবিষ্কার হলো। বিজ্ঞানীরাও আর কি এগুলো স্ট্রাকচারাল ইলুস্ট্রেশনে আগ্রহী হলেন। তো এবার বিজ্ঞানী জাইস আর কি একজন ড্যানিশ ফার্মাসিস্ট, উনি হচ্ছে গিয়ে এই মেটাল অ্যালকিন কমপ্লেক্স একটা তৈরি করলেন প্লাটিনাম মেটাল এবং হচ্ছে গিয়ে ইথিলিন মলিকুলসের সাথে। সেই কম্পাউন্ডটার নাম দেওয়া হলো জাইস সল্ট। তারই প্রিপারেশন, বিভিন্ন স্ট্রাকচারাল ফিচার্স নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখা যাক এটা হচ্ছে বিজ্ঞানী জাইস কি করে আর কি প্রিপেয়ার করেছিলেন। তাহলে কি দেখা গেল, জাইস হচ্ছে গিয়ে এটাকে আইসোলেটেড করেছিলেন একটা স্টেবল ইয়েলো ক্রিস্টালস হিসাবে, এবং কিভাবে বানালেন যে প্লাটিনাম টেট্রাক্লোরাইড PTCl4, তার সাথে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের C2H5OH অর্থাৎ ইথানলের সাথে যদি রিফ্লাক্স করা হয় তাহলে আমরা দেখতে পাবো PTCl2.C2H4 একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, এবং একে যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিট করি তাহলে আমরা সেখান থেকে জাইস সল্ট পাবো। জাইস সল্টে ইথিলিন মলিকুলটা হ্যাপ্টো 2 মোডে প্লাটিনামের সাথে যুক্ত আছে, অর্থাৎ প্লাটিনাম এখানে টেট্রা কোঅর্ডিনেটেড, তিনটে কোঅর্ডিনেটেড, তিনখানা কোঅর্ডিনেশন সাইট হচ্ছে গিয়ে স্যাটিসফাইড হচ্ছে তিনটে Cl অ্যাটম দিয়ে, এবং বাকি ফোর্থ কোঅর্ডিনেশনটা সেটা আমাদের ইথিলিন বা অ্যালকিন মলিকুলস দিয়ে স্যাটিসফাইড। এই ডিটেল স্ট্রাকচার আমরা পড়বো। এবার নাওএডেজ মানে জাইস সল্ট হচ্ছে গিয়ে এখন এইভাবে বানানো হয়, আগে তো এরকম মানে প্লাটিনাম টেট্রাক্লোরাইডের সাথে ইথানল রিফ্লাক্স করে করা হতো। এখন করা হয় কি, এখন হচ্ছে গিয়ে K2PTCl4 নামক সল্ট নেওয়া হয়, তার সাথে যদি আমরা C2H4 এর সাথে বিক্রিয়া করাই তাহলে আমরা দেখতে পাবো আমরা জাইস সল্ট পাচ্ছি। এটা হচ্ছে আমাদের জাইস সল্ট। সেটাই এখানে বলা, when an ethanolic solution of KPTCl3.C2H4 is treated with concentrated HCl, the orange dimer, এই ডাইমার যেটা সেটা ফর্ম হয় আর কি। মানে এটা যদি একটা স্ট্রাকচারাল প্রপার্টি আর কি, মানে আমি যদি হচ্ছে জাইস সল্টকে যদি ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড HCl যদি আমরা ট্রিট করি তাহলে এরকম একটা হ্যাপ্টো 2 কমপ্লেক্স পাওয়া যায়। এই যে দেখো তো রিঅ্যাকশনটা দেওয়া রয়েছে, যেটা ধরো আমার জাইস সল্ট রয়েছে, আমি এটার হচ্ছে কি চার্জ বা ক্যাটায়নিক পার্টটা দেখাইনি, এটা হচ্ছে তোমার মাইনাস চার্জ আর কি, একটা পটাশিয়াম থাকে তার সাথে। সেখানে দেখো হচ্ছে কনসেন্ট্রেটেড HCl এর সাথে যদি আমরা রিঅ্যাক্ট করি তাহলে এরকম একটা আমরা ডাইমার পাবো, যেখানে দুটো Cl ব্রিজ থাকছে এবং এখানে অ্যালকিন কম্পাউন্ডগুলো যুক্ত থাকছে। একে যদি আমরা ফার্দার যদি অ্যালকিন দিয়ে যদি ট্রিট করি তাহলে আমরা এইরকম একটা কম্পাউন্ড পাবো, যেখানে আমার দুখানা হ্যাপ্টো 2 মোডে ইথিলিন মলিকুলস যুক্ত হয়ে আছে এবং দুটো Cl রয়েছে। অর্থাৎ কি আমার স্টার্টিং এ যে আমার তিনখানা Cl আর একটা হ্যাপ্টো 2 ইথিলিন মলিকুলস ছিল, সেখানে একটা Cl রিপ্লেস হয়ে গিয়ে দুখানা ইথিলিন মলিকুলস এখানে অ্যাড হলো। তো এটা তো আমরা দেখলাম যে প্লাটিনামের সাথে আমাদের অ্যালকিনের কিরকম কমপ্লেক্স হয়, বা আমাদের ডবল বন্ডের কিরকম আর কি হ্যাপ্টো 2 মোডে কমপ্লেক্স হয়। এরকম আরো অনেক কম্পাউন্ড রয়েছে, আরো অনেক মেটাল সেন্টার রয়েছে যাদের সাথে এরকম হ্যাপ্টো 2 মোডে আর কি আমাদের মেটাল অ্যালকিন কমপ্লেক্স তৈরি হতে পারে। তো এগুলো কি কি মেটাল? কপার 1, সিলভার 1, মার্কারি 2, প্যালাডিয়াম 2। তাহলে এগুলো বুঝতেই পারছি এগুলো সব হচ্ছে গিয়ে সফট সেন্টার, এবং আমাদের যে অ্যালকিন মলিকুলস রয়েছে সেটাও আমাদের সফট সেন্টার। তাহলে সফট সফট ইন্টারাকশনের মাধ্যমে আমরা কি দেখতে পাই, কপারের সাথে তোমার যখন হচ্ছে ওই কপার 1 সেটা একটা সফট সেন্টার, তার সাথে আমার ইথিলিন মলিকুলসের বিক্রিয়া হচ্ছে কপার হ্যাপ্টো 2 C2H4। এটা বাইরে একটা প্লাস চার্জ দেখতে পাচ্ছ। প্লাস চার্জটা কেন? প্লাস চার্জটা হচ্ছে কি আমাদের যেহেতু একটা কপার 1 নিয়েছিলাম সেই কারণে আমরা প্লাস চার্জটা দেখতে পাচ্ছি। সেখানে আমার C2H4 মলিকুলসটা নিউট্রাল মলিকুল। এখানে তাহলে কি হয় যে কপার 1টা ইথিলিন মলিকুলসকে অ্যাবসর্ব করে নেয়। সেরকম ভাবে আমরা যদি সিলভার 1 এর ক্ষেত্রে দেখি, সিলভার 1 এর ক্ষেত্রেও আর কি এরকম অলিভিনের সাথে সিলভারের বিক্রিয়া হয়, তারা হ্যাপ্টো 2 মোডে যুক্ত হয়
মানে সেভাবে বলতে গেলে আর কি সিলভার ওয়ানটাও অলিফিনকে অ্যাবজর্ব করে নেয়। এবং এর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে কি কি, যে ধরো কোনো একটা রিয়াকশন মিডিয়ামে আমরা কি বানিয়েছি, আমরা ধরো হাইড্রোকার্বন কিছু বানিয়েছি, সেখানে কিছু আমাদের অ্যালকেন রয়েছে, মানে অ্যালকেনটাই আমার ডিজায়ার প্রোডাক্ট, সেখানে কিছু হয়তো অ্যালকিন অ্যাজ এ সাইড প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। তো সেখানে যদি আমরা হচ্ছে সিলভার ওয়ানের সাথে ট্রিট করি, তাহলে ওই অ্যাজ এ কমপ্লেক্স সিলভার হচ্ছে তোমার অলিফিনের সাথে বা অ্যালকেনের সাথে কমপ্লেক্স করে সেটাকে অ্যালকেন থেকে পৃথক করে দেবে। এবার যেহেতু ওই সিলভার অ্যালকিন কমপ্লেক্সটা ওয়াটার সলিউবল, তাই ইজিলি ভায়া এক্সট্রাকশন প্রসেস আমরা অ্যালকেনের মিক্সচার থেকে সিলভার অ্যালকিন কমপ্লেক্সকে আলাদা করে নিতে পারবো। তো এটাই এখানে বলা যে সেপারেটিং অফ দ্য আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস ফ্রম অ্যালকেনস, সেটা আমি একটু আগে আলোচনা করলাম। আর কিছু কিছু ক্ষেত্রে ক্যাটালিসিস প্রসেসও আমরা ইউজ করতে পারি, যে ক্যাটালিস্ট ফর পলিমারাইজেশন অফ অ্যালকিনস, আমরা কদিন পরে পড়বো, দেখবে বিভিন্ন আর কি ক্যাটালিসিস প্রসেস রয়েছে আর কি অ্যালকিনের পলিমারাইজেশন, সেখানে আমাদের এরকম মেটালগুলো আর কি হেল্প করে, সফট মেটালগুলো। তাহলে এবার চলে আসা যাক যে স্ট্রাকচারগুলো কীরকম দেখতে হবে, যে সিলভার অলিফিন কমপ্লেক্সগুলো সেরকম কীরকম দেখতে হবে। তো ওই একটু আগে যে রিয়াকশনটা আমরা দেখলাম যে কপারের সাথে যে কমপ্লেক্সটা তৈরি হয়েছিল, কপার 1 হ্যাপ্টো 2 C2H4, এক্ষেত্রেও তাই একই রকমভাবে আর কমপ্লেক্সগুলো তৈরি হয়। এবার তার স্ট্রাকচারগুলো দেখো, এখানে একটা ফিনাইল রিংয়ের সাথে কিরকম কমপ্লেক্স তৈরি হয় সেরকম দেখানো। এটা আমার ধরো অ্যারোমেটিক রিং বা বেনজিন রিং, এখানে যে আমার ডবল বন্ড রয়েছে সেটা আমার হ্যাপ্টো 2 মোডেই এই সিলভারকে আর কি কোঅর্ডিনেট করেছে। পার্শ্ববর্তী যে আর একটা ডবল বন্ড রয়েছে সেই ডবল বন্ডের সাথে অন্য একটা সিলভারকে কোঅর্ডিনেট করেছে। অনুরূপভাবে এই সিলভারটা এইখানে আর কি তোমার এই ডবল বন্ডের সাথে আর কি অ্যাটাচড, আবার অন্য একটা সিলভার অন্য একটা ডবল বন্ডের সাথে অ্যাটাচড। মানে কি হচ্ছে দেখো, লেখা আছে এখানে বক্তব্যটা, one C double bond C bonds interacts with one Eg plus centers while other C double bond C bonds interact with another silver center। এরকম করে একটা পলিমেরিক নেটওয়ার্ক আর কি এটা তৈরি করতে পারে। সিমিলারলি আমরা কপার অ্যালুমিনিয়াম Cl4 CuAlCl4 এই কমপ্লেক্সটা এটাও আমার সিলভারের সাথে বেনজিন রিংয়ের সাথে আর কি বিক্রিয়া করতে পারে। তো দেখো কিরকম আর কি কমপ্লেক্স তৈরি করেছে। আমার হচ্ছে কি CuAlCl4 যে পার্টটা রয়েছে তার সাথে আমার ফিনাইল রিং যেটা রয়েছে, ফিনাইল রিংকে হ্যাপ্টো 2 মোডে কোঅর্ডিনেট করেছে কপার 1 এর সাথে। এবার চলে আসি জাইসল্টের স্ট্রাকচার এবং বন্ডিং। স্ট্রাকচারাল বন্ডিং বলতে গিয়ে আমরা দেখি যে স্ট্রাকচারাল ইনভেস্টিগেশন অফ দ্য অ্যানায়ন্স ইন জাইসল্ট। অ্যানায়ন্স কেন বলছি, আমরা দেখছিলাম যে জাইসল্টের যে স্ট্রাকচারটা যেটা ছিল বা ফর্মুলা যেটা ছিল, এখানে এই পার্টটা ছিল Cl3Pt আর হ্যাপ্টো 2 ইথিলিন। কারণ দেখো প্লাটিনাম আমার হচ্ছে গিয়ে +2 স্টেটে রয়েছে আর 3টে Cl হচ্ছে গিয়ে -1, তাহলে সেই কারণে আমার কি হচ্ছে ওভারঅল চার্জ হচ্ছে গিয়ে আমার মাইনাস, আর এটাকে স্যাটিসফাই করছে আমার কি একটা পটাশিয়াম। তাহলে স্ট্রাকচারাল ইনভেস্টিগেশন অফ দ্য anions in Gisalt has shown that the ethylene occupies the fourth coordination sites of the square planar complex। তাহলে এটা আমার একটা স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স, চারটি কোঅর্ডিনেশন সাইট, তিনটে Cl দ্বারা স্যাটিসফাইড, আর ফোর্থ কোঅর্ডিনেশন সাইটটা আমাদের ইথিলিন দ্বারা অকুপাইড রয়েছে। তার অর্থাৎ কি এখানে সিসি বন্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লাটিনাম লিগ্যান্ড প্লেন। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই যে সিসি যে বন্ডটা রয়েছে, এই সিসি বন্ডটা এই প্লাটিনাম লিগ্যান্ড তার সাথে আমার পারপেন্ডিকুলার আর কিভাবে যুক্ত থাকছে এই অংশটার কথা বলা হচ্ছে। কম্পেয়ার টু ফ্রি ইথিলিন দ্য সিসি বন্ড ইজ লেন্থ স্লাইটলি, মানে আমার ইথিলিনের যা আর কি আমার হচ্ছে গিয়ে বন্ড লেন্থ হওয়া উচিত ছিল তার থেকে এই কোঅর্ডিনেটেড অবস্থাতে, অর্থাৎ হ্যাপ্টো 2 মোডে যখন আমার ইথিলিন কোঅর্ডিনেটেড হয়ে আছে তখন আমরা দেখতে পাই সেই ইথিলিনের বন্ড লেন্থটা একটু বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে সেগুলোই আমরা আস্তে আস্তে সব ডিসকাস করব। আর এই যে হাইড্রোজেন যে চারটে আর কি আছে দেখতে পাচ্ছ, এইটা কিছুটা টিল্টেড হয়ে আছে। যদি আমরা নর্মাল ইথিলিনের কথা ভাবতাম তাহলে তো নর্মাল থাকতো সুন্দরভাবে, এদিকে একটা ওরিয়েন্টেশন এদিকে একটা ওরিয়েন্টেশন, একদম sp2 হাইব্রিডাইজ সুন্দরভাবে থাকতো। কিন্তু যখন আমার এটা একটা মেটালের সাথে কমপ্লেক্স হচ্ছে তখন আমরা দেখতে পাবো হাইড্রোজেনগুলো কি হচ্ছে একটু টিল্টেড হয়ে যাচ্ছে। এবারে এর টোটাল স্ট্রাকচারাল ইলাস্ট্রেশনটা ওই ডিওয়ার চ্যাট ডানকানসন মডেল অনুসারে করা হয়। তাহলে এই মডেলের সংক্ষেপে আর কি ডিসিডি মডেলও বলা হয়। তো ফিচার্সগুলো কি কি সেই ফিচার্সগুলো আলোচনা করবো, আর সাথে সাথে আমরা দেখবো যে আমাদের জাইসল্টের স্ট্রাকচারটা কিরকম। ইলেকট্রন পেয়ার অফ পাই বন্ডিং MO অফ ইথিলিন ইজ ডোনেটেড টু দ্য ভ্যাকেন্ট DsP2 অরবিটাল অফ প্লাটিনাম 2। তার মানে দেখো আমার এখানেও কার্বন মনোক্সাইডের মতো সেই সিগমা ডোনেশন কাম পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে। তাহলে যে আমার হচ্ছে কি পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে ইথিলিনের, সেটা হচ্ছে পাই বন্ডিং MO, সেটা আমাদের
প্লাটিনামের আমার যখন স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স যখন দেখতে পাই তখন দেখতে পাই সেটা DsP2 হাইব্রিড অরবিটাল তৈরি করে আর কি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স গঠন করে। তো এবার যে ফাঁকা যে ভ্যাকেন্ট DsP2 হাইব্রিড অরবিটাল রয়েছে সেখানে আমার কি হচ্ছে, ওই ইথিলিন থেকে ফার্স্টে আমার সিগমা বন্ড হচ্ছে, একটা স্পেশাল টাইপ অফ সিগমা বন্ড হচ্ছে, সেটাকে আমরা মিউ বন্ড বলছি। নেক্সট পয়েন্টে কি হচ্ছে, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যেমন দেখেছিলে যে একটা ব্যাক ডোনেশন হয়েছিল, এই ক্ষেত্রেও আমার তাই। আমার যে ভ্যাকেন্ট পাই স্টার মলিকুলার অরবিটাল থাকছে ইথিলিন মলিকুলসের বা আমার অলিফিন বা অ্যালকিন মলিকুলসের, সেখানে কি হবে, মেটাল থেকে সেই ভ্যাকেন্ট পাই স্টার এর মধ্যে ব্যাক ডোনেশন হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমি স্ট্রাকচারটা দেখাই তোমাকে কিভাবে আর কি ব্যাক ডোনেশনটা হচ্ছে। এই যে দেখো আমার ফার্স্টে দেখো এই যে হচ্ছে আমাদের ওই তোমার ইথিলিন মলিকুলস রয়েছে, ইথিলিন মলিকুলস থেকে আমার ইলেকট্রন হচ্ছে গিয়ে এইখান থেকে পাই ইলেকট্রনটা আমার মেটালের DsP2 হাইব্রিড অরবিটালে যাচ্ছে। তারপর আমার হচ্ছে মেটাল থেকে এই যে আমার পাই স্টার অরবিটাল অফ যেটা আমার ইথিলিন রয়েছে সেখানে আমার ব্যাক ডোনেশন হচ্ছে। এইভাবেই বন্ডিংটা হয়। 3 নম্বর পয়েন্ট কি বলা দেখো, these two bonding interactions are independent and called as a synergistic effect. synergistic effect কি সেটা তোমরা জানো, সেম অ্যাজ কার্বন মনোক্সাইড, নাইট্রোসিল, সায়ানাইডের ক্ষেত্রে যেমন হতো সেরকম। তারপরে এই ডিসিটি মডেল, সেখানে কি বলছে যে এখানে ইলংগেশন অফ সিসি বন্ড। কারণটা কি দেখো, আমরা যখন হচ্ছে কি ইলেকট্রনটা অ্যাড হচ্ছে কোথায়, পাই স্টার অরবিটালে, তাহলে এবার দেখো আমরা যদি সেই হচ্ছে ওই বন্ড অর্ডার ফর্মুলাটার কথা যদি ভাবি, হাফ অফ কি হচ্ছে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এবার যেহেতু আমার পাই স্টার অরবিটাল সেটা অ্যান্টি বন্ডিং এমো, অ্যান্টি বন্ডিং এ যেহেতু আমার নাম্বার অফ ইলেকট্রনস ইনক্রিজ করছে, তাহলে আমার কি হবে, ওভারঅল আমার বন্ড অর্ডারটা কমে যাবে। বন্ড অর্ডারটা কমে যাওয়া মানে আমার বন্ড লেন্থ বেড়ে যাওয়া, সেই কারণে আমরা দেখতে পাই সিসি বন্ডটা ইলংগেটেড হচ্ছে। এই যে আমার হচ্ছে কি অ্যান্টি বন্ডিং পাই স্টারের মধ্যে যখন আমার মেটাল থেকে লিগ্যান্ডে ব্যাক ডোনেশন হচ্ছে, অর্থাৎ যেহেতু অ্যান্টি বন্ডিং এ অ্যাড হচ্ছে সেই কারণে আমার বন্ড অর্ডারটা কমে যাচ্ছে, অর্থাৎ বন্ডের ইলংগেশন হচ্ছে। এবার আমরা চলে আসি যে লাইগেটিং বিহেভিয়ার অফ C2H4 ভার্সেস C2F4 এবং C2CN4। মানে জিনিসটা কি, যে আমরা তো জাইসল্টের স্ট্রাকচার দেখতে পেলাম, যে সেখানে দেখলাম কি সেখানেও আমাদের C2H4 বা ইথিলিন মলিকুলস আর কি ছিল। এবার আমি যদি হাইড্রোজেনটাকে রিপ্লেস করে ফ্লুরিন বা সায়ানাইড করি তাহলে আমরা কি এফেক্ট দেখতে পাবো। তার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের এই যে কোঅর্ডিনেশনের যে স্ট্রাকচারাল যে ফিচার্স সেগুলো কার কার উপর ডিপেন্ড করছে, 3টে পয়েন্টের উপর ডিপেন্ড করে। সেটা দেখো, একটা হচ্ছে কি আমাদের মেটাল সেন্টার, মানে বলতে গেলে এক্সটেন্ট অফ পাই ব্যাক বন্ডিং ডিপেন্ডস অন দ্য মেটাল সেন্টার, সাবস্টিটিউয়েন্টস অন দ্য ইথিলিন, মানে কি কি সাবস্টিটিউয়েন্ট রয়েছে তার ইথিলিন মলিকুলসে। একটু আগে যেটা আমরা দেখলাম যে ওই আমরা যদি রিপ্লেস করি, মানে ইথিলিনের হাইড্রোজেনগুলোকে যদি রিপ্লেস করি ফ্লোরিন বা সায়ানাইড দিলে তাহলে কি হবে, আদার লিগ্যান্ডস প্রেজেন্ট অন দ্য মেটাল, মানে যেমন জাইসল্টে দেখছিলাম 3খানা Cl রয়েছে এবং একটা আমার ইথিলিন মলিকুলস রয়েছে, Cl এর জায়গায় যদি অন্য কোনো আর কি লিগ্যান্ড থাকতো, তার ডোনেশন প্রপার্টির উপরেও আমাদের হচ্ছে গিয়ে ওই এক্সটেন্ট অফ পাই ব্যাক বন্ডিং বা আমাদের ধরো এই হ্যাপ্টো টু ইথিলিন কমপ্লেক্স বা অলিফিন কমপ্লেক্সের স্ট্রাকচারগুলো ডিপেন্ড করে। তাহলে এগুলো কিভাবে ডিপেন্ড করে এটা আমরা পরের ভিডিওর অংশে দেখতে পাবো।